একসময় ছিল শুধু জল আর জল। সেই আদিকালের কথা। পশ্চিম দিকে লাল মাটির প্লাইস্টোসিন চত্বর, পূর্ব দিকে দিনারপুর সাতগাঁয়ের পাহাড় শ্রেণী, উত্তর দিকে টার্সিয়ারি যুগের পাহাড়। এই বিশাল করিডর দিয়ে বঙ্গোপসাগরের ঢেউ আছড়ে পড়ত খাসিয়া পর্বতের গায়ে। এর নাম ছিল লোহিত্য সাগর। সে প্রায় 4000 বছর আগের কথা। এই লোহিত্য সাগর অতিক্রম করতে পারেনি মহাভারতের পঞ্চপাণ্ডব। বিশ্ব পর্যটক হিউয়েন সাং এই জলধারা অতিক্রম করতে ব্যর্থ হন। বখতিয়ারের ঘোড়াকেও থামাতে হয়েছিল এখানে এসে। পাণ্ডবরা এখানে আসতে পারেনি বলে এর নাম হয়েছে পাণ্ডবর্জিত অঞ্চল। প্রাকৃতিক পরিবর্তনের মাধ্যমে এই নিষিদ্ধ অঞ্চল কালক্রমে পলি ভরাট হতে শুরু হয়। লোহিত্যের বুকে জেগে উঠে উর্বর চর। চরগুলোতে গজে উঠে নিবিড় নলখাগড়া, ইকরির বন, কালক্রমে হিজল, তমাল আর করচের বন। বিস্তীর্ণ বিরান অঞ্চল সৃষ্টি হওয়ার পর পর্বতচারী অস্ট্রোমঙ্গোলিয়ান জাতিগোষ্ঠীর লোকজন তাদের পর্বত নিবাস ত্যাগ করে সমতল ভূমিতে নেমে আসে। শিকারী জীবনের পরিবর্তে তারা প্রবেশ করে কৃষিভিত্তিক জীবন ব্যবস্থায়। বহুকাল তারা স্বাচ্ছন্দ্যের সাথে এই এলাকায় বসবাস করেছিল, কিন্তু পরবর্তীকালে জলভাগের চেয়ে স্থলভাগ বৃদ্ধি পেলে পশ্চিম থেকে দলে দলে ভাগ্যান্বেষী মানুষের ব্যাপক অনুপ্রবেশ ঘটে। এদের মধ্যে কোচদের সংখ্যাই ছিল বেশি। এই জন্য কামরূপ বা প্রাগ জ্যোতিষপুর রাজ্যের কোচ রাজার অধীনে প্রতিষ্ঠিত হয় সামন্ত শাসন। হাওর অঞ্চলে প্রথম সভ্য মানুষের আগমন ঘটে একাদশ শতাব্দীর শেষ দিকে। রাজা বল্লাল সেনের শাসনামলে অনন্ত রাম নামক জনৈক ব্রাহ্মণ তার গুরু শ্রীকণ্ঠকে সঙ্গে নিয়ে লোহিত্য পাড়ি দিয়ে অষ্টগ্রামের কাস্তল গ্রামে বসতি স্থাপন করেছিলেন। পরবর্তী সময়ে খুব দ্রুত হাওর অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ষোড়শ শতকের কবি নারায়ণ দেব পদ্মপুরাণে লিখেছেন, ছাড়িয়া কায়স্থ কুল লোহিত্য নদীর কূলে, রাঢ় ছাড়ি কইনু আগমন, বোরগাঁও পুণ্যভূমি বসতি করিনু আমি, 10 দিক শোভা অতুলন। আকবরের আমলে তার রাজস্ব মন্ত্রী রাজা টোডরমল বাংলাকে কয়েকটি সরকারে ভাগ করেন। এই মহলের অন্যতম মহল ছিল সায়র জলকর মহল। এই সায়র শব্দটি থেকে পরবর্তীকালে হাওর নামের উৎপত্তি হয়। ভাটি রাজ্যের জমিদার ঈশা খান মোগলদের সাথে সন্ধির মাধ্যমে 22টি পরগনার মালিকানা লাভ করলে এই সায়র জলকর মহলটি পরগনা জোয়ানশাহী নামে পরিচিতি লাভ করে। এই সমাজ ব্যবস্থা ছিল সম্পূর্ণ অরাজনৈতিক এবং অসাম্প্রদায়িক। মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতির ফলে এখানে একটি উন্নত সাংস্কৃতিক পরিমণ্ডলের ভিত্তি সূচিত হয়। হিন্দু মুসলমানের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা এই অঞ্চলে দৃঢ়ভাবে মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত আছে। আমরা হিন্দু মুসলমান মিলে এই আওয়ার অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিভিন্ন ধর্মীয় উৎসব পালিত হচ্ছে। আমাদের ইটনার রাধা গোবিন্দ মন্দিরের বিশেষ অনুষ্ঠান গীতা জয়ন্তী উৎসব 40 প্রহর ব্যাপী এই অনুষ্ঠান হয়। এখানে লক্ষাধিক লোকের সমাগম হয়। হিন্দু মুসলমান সবাই মিলে আমরা এই উৎসবটাকে সাফল্যমণ্ডিত করি। এখানে আসে মানুষ শান্তি এক পায় এবং আধ্যাত্মিকভাবে একটু প্রেরণা পায়। ডক্টর দীনেশ চন্দ্র সেন চন্দ্রকুমার দে নামক একজন অখ্যাত সংগ্রাহকের মাধ্যমে সপ্তদশ শতাব্দীর যে বিখ্যাত কিছু পালাগান সংগ্রহ করেছিলেন তা আজ বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। ময়মনসিংহ গীতিকা নামে প্রকাশিত এই পালাগানগুলোর সবগুলো পালাগানই এই হাওর এলাকা থেকে সংগৃহীত হয়েছে।
মলুয়ার আড়ালিয়া গ্রাম মহুয়া সুন্দরীর ধনু নদীর তীরে কাঞ্চনপুর, বৈরাগীর ভিটা, দিফলহাটি, নদের চাঁদের ঠাকুর ভিটা, বামনকান্দা, দেওয়ানা মদিনার কাজলকান্দা, উলুকান্দা এসবই এখন হাওরের অবহেলিত গ্রাম। অথচ কাহিনী কাব্যে বিধৃত করুণ গাঁথার পটভূমি এসব এলাকা সফর করেছেন বিশ্বসেরা ফোকলোরবিদগণ। দক্ষিণারঞ্জন রায় মজুমদার তাঁর ঠাকুরমার ঝুলি এখান থেকেই পূর্ণ করেছেন। বিখ্যাত সংগ্রাহক আশরাফ সিদ্দিকী, মোহাম্মদ সাইদুর প্রমুখ লোকবিজ্ঞানীগণ এখান থেকে সংগ্রহ করেছেন নিমাই সন্ন্যাসীর গান, ব্যাং বিয়ার গান, নৌকা বাইছের গান ইত্যাদি লোকায়ত সংস্কৃতি, যা বাংলা একাডেমির সংগ্রহশালাকে সমৃদ্ধ করেছে। সংসারে আসিয়া রহিল মজিয়া, একবার সংসারে আসিও রহিল মজিয়া, আপন কর্ম পুঞ্জ হে সমন, কহে নলোচন দাস। বর্ষায় হাওরের এইরূপ আদিকালের লৌহিত্য সাগরেরই প্রতিচ্ছবি। চারিদিকে বিক্ষিপ্ত গ্রামগুলো দেখলে দ্বীপের মতোই মনে হয়। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের কালনির ঢেউ উকিল মুন্সির আষাঢ় মাসের ভাসান পানিতে এখন একাকার হয়ে রয়েছে। তাই তো ত্রয়োদশ শতাব্দীর বিশ্ব পর্যটক ইবনে বতুতা এখানকার বিবরণ দিয়েছেন, দ্য ভিলেজেস লাইক এ স্মল আইল্যান্ড ফ্লোটিং অন এ বেস্ট ওশান অব দি ওয়াটার। এই শান্ত সাগরের নিচে লুকিয়ে আছে যমজ দুবন, ধনু এবং সুরমা নদী। 1764 খ্রিস্টাব্দে ইংরেজ সার্ভেয়ার জেমস রেনেল সর্বপ্রথম তার মানচিত্রে এই নদীর গতিপথ তুলে ধরেন। তবে রেনেলের মানচিত্রের সাথে বর্তমানে নদীটির কোনো মিল নেই, কারণ এই নদীর বেশ কটি বাঁক কেটে সোজা করে দেওয়া হয়েছে। বরাক উপত্যকায় জন্মপ্রাপ্ত বরাক নদী বাংলাদেশে প্রবেশ করার পর সুরমা ও কুশিয়ারায় বিভক্ত হয়। তার সাথে যুক্ত হয়েছে মেঘালয় থেকে উৎপন্ন জাদুকাটা ও ধুমালিয়া নদী। এরপর ধনু নামে এই নদী আঁকাবাঁকা পথ পরিক্রমা শেষে মেঘনায় এসে আত্মবিসর্জন দিয়েছে। মাটির উপর জলের বসতি, জলের উপর ঢেউ, ঢেউয়ের সাথে পবনের পীড়িতি, নগরে জানে না কেউ। ঢেউয়ের সাথে পবনের পীড়িতি যে কি ভয়াবহ আকার ধারণ করে তা একমাত্র এই হাওরবাসী জানে। কারণ সহস্র তরঙ্গ যখন উদ্যত ফনা বিস্তার করে তার বাস্তুভিটা ধ্বংস করতে চায়, তখন সামান্য খড়কুটা আর বুকের পাঁজর দিয়ে তার মোকাবেলা করতে হয়। তারপরও দিনকাল ভালোই কেটে যাচ্ছিল। গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গলা ভরা গান ঠিকই ছিল। বর্ষার শুরুতেই অবস্থাপন্ন লোকেরা নির্মাণ করত দৌড়ের নাও। 60 থেকে 70 হাত লম্বা কি বাহারেই না ছিল সেই নৌকা। 40-এর দশকে এরকম কিছু বিখ্যাত নৌকার পরিচয় ছিল। ঘাগড়ার কালার বাপের নাও, লাইম পাশার নাদু ব্যাপারীর নাও, দিল্লির আখড়ার নাও, ছিল্লির পৌদ্দার মার নাও, ইটনার নিদান মিয়ার নাও ইত্যাদি।
চিরদিন কারো সমান নাহি যায়। হাওর জনপদের মানুষের ভাগ্যেও বারবার ঘটেছে নানা বিপর্যয়। পরপর দুটি মন্বন্তর, ১৩০৬-এর ভূমিকম্প, ১৩২৬ বাংলার আশ্বিনের ঝড়, দুটি বিশ্বযুদ্ধ, বন্যা এবং খরায় বারবার বিপর্যস্ত করেছে মানুষকে। আমার বয়স বোধহয় ৯০-৯৫ বয়স। দেখছি না যে এইরকম যে দুর্যোগ, এইরকম সময়ে যে পানি আসে কোনো সময় নেই। তখন এই ক্ষেতের মাঝে ধান আমি বোধহয় ১,০০০ মনের মতন ধান পাইলাম। এই দাঁড়িয়ে ১০-৩ ২৫০ মন ধান এরকম হবে। খাটাইছিও যে এই অর্ধ দিয়ে করলে চলে, কাঁচা জমি কাটতে আনছি। এখন কিভাবে যে রেন পেন করে গৃহস্থী করছি, কিভাবে যে আমি চলবো ওইটা তো আর বলা বা হইল। খালি আমি না, দেশের সবই লোক। আনন্দপুরকে দিন পারিছি অন্তর্ভুক্ত করানো তার করতেছে। আমরা জল থেকে বাস করতাম পারি না, এটার লাগিয়ে এখন তো খুব যুদ্ধ হলে নদী টদি নিয়ে যেতেছে। যে আমরা নদী বাস করতাম এই আমরা দিতে হচ্ছে না। মনে করেন আগে যেভাবে আমরা পুণ্যম অবশ্যই মান্য চলছি, অনেকভাবে ওরা মানে না। তারপরে মনে করুন যেন দৈনমণি যারা আছে আমরা উপভুক্ত করানো করতেছে। জাতিগত ব্যবসা করতে খুব কষ্টভোগ আমরা করতেছি। মনে করুন যে এরা যেভাবে আমরা অত্যাচার করতেছে, এরা কারণে আমরা অনেক কষ্ট করছি। বহু উত্থান পতনের পর ৬০-এর দশকে হাওরের মানুষের কাছে আরেকটি সম্ভাবনার দ্বারোদ্ঘাটন হয়। ফিলিপাইনের ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করে উচ্চ ফলনশীল ধান ইরি। সুজলা সুফলা শস্য শ্যামলা হাওরের সুবর্ণ ইতিহাস এখান থেকেই শুরু। সেই ধারাবাহিকতায় হাওর জনপদ বর্তমানে বাংলাদেশের অন্যতম শস্য ভাণ্ডার। চন্দ্রদ্বীপের লবণমহলের দেওয়ান শ্যামসুন্দর বসু জয়সিদ্ধি গ্রামে বসতি স্থাপন করেছিলেন। তারই দৌহিত্র আনন্দমোহন বসু এই উপমহাদেশের একজন প্রথিতযশা মনীষী। পিতা পদ্মলোচন বসু এবং রত্নগর্ভা মাতা ছিলেন উমা কিশোরী দেবী। গণিত শাস্ত্রে অসাধারণ কৃতিত্বের জন্য তিনি রায়চাঁদ প্রেমচাঁদ বৃত্তি লাভ করেছিলেন। এই বৃত্তির অর্থ দিয়েই তিনি ইংল্যান্ড গমন করেন। অঙ্কশাস্ত্রে বিরল কৃতিত্বের জন্য তিনি প্রথম বাঙালি হিসাবে র্যাংলার খেতাব পান। অতঃপর ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরে আসেন। তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সংগঠকদের একজন, ভারতীয় ছাত্র আন্দোলনের জনক এবং বঙ্গীয় রেনেসাঁর প্রাণপুরুষ। আধুনিক চিন্তা চেতনা এবং মুক্তবুদ্ধির সংগ্রামে তিনি ছিলেন এক আপোষহীন সৈনিক। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও ফেলো, বঙ্গীয় ব্যবস্থাপক সভার সভ্য ও শিক্ষা কমিশনের সদস্য হিসেবে তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ময়মনসিংহে তিনি প্রথম ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। আনন্দমোহন বসু ছিলেন আধুনিক ময়মনসিংহের স্থপতি। তার নামে প্রতিষ্ঠিত আনন্দমোহন কলেজ ময়মনসিংহবাসীর অকৃত্রিম শ্রদ্ধা ও কৃতিত্বতার প্রকৃত নিদর্শন। ব্যক্তিগত জীবনে তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন এবং তাঁর ভগ্নী স্বর্ণপ্রভা দেবীকে বিবাহ করেন। তারা উভয়েই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় পাত্র ছিলেন এবং জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। আনন্দমোহন বসুর ভাইপো হেমেন্দ্রমোহন বসু HM বসু নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন HMB নামক গ্রামোফোন